ক্লাস 6-এর অঙ্ক ক্লাসে আমরা এর আগে জ্যামিতি থেকে একটা চ্যাপ্টার পড়া হয়েছিল রেখা, রেখাংশ, বিন্দু। আজকের এই চ্যাপ্টার থেকে আমরা একটু রিভিশন করব। অর্থাৎ এই চ্যাপ্টারটা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলোর কত মার্কস থাকে সেই সম্বন্ধে আলোচনা করব এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা যথাযথভাবে কিভাবে দেব সেইগুলো সম্বন্ধেও আলোচনা করব। প্রথমে রেখা, রেখাংশ, বিন্দু নিয়ে আলোচনা করছি, এরপরে আমরা জ্যামিতির আরও একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা পরে আসছি। প্রথমে বলে রাখি যে জ্যামিতির এই চ্যাপ্টারটা থেকে কিন্তু অঙ্কের পাটিগণিত, বীজগণিতের মতন কোনো গোটা 5 নাম্বারের কিন্তু প্রশ্ন আসে না। এখান থেকে বেশিরভাগই 2 নম্বর, 1 নম্বরের প্রশ্ন আসে, আর 5 নাম্বারের যদি প্রশ্ন আসতে হয় সেটা পার্ট ভাগ করে আসে। আমি প্রথমে 5 নাম্বারের কোয়েশ্চেন, তারপরে 2 নম্বরের কোয়েশ্চেন, এইভাবে আজকের রিভিশন ক্লাসটাকে সাজিয়েছি। তো প্রথমে দেখে নেব 5 নাম্বারের কিভাবে প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নটা আমার এখানে আছে, সংজ্ঞা লেখো, সমবিন্দু সরলরেখার সংজ্ঞা আর সমরেখ বিন্দুর সংজ্ঞা দেওয়া আছে। দুটো জিনিস রয়েছে, কিন্তু গোটা 5 নম্বর কিন্তু এই কোয়েশ্চেন নাম্বার 1টাতে নেই। এখানে প্রত্যেকটা সংজ্ঞার জন্য 2.5 মার্কস করে আছে, মানে 2.5 নাম্বার করে আছে। তাহলে দুটোর জন্য 2.5 × 2 হয়ে 5 হয়েছে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1টার মার্কস কিন্তু 5, কিন্তু একটা কোয়েশ্চেন তাতে পুরো 5 নম্বর সেরকমভাবে কিন্তু দেওয়া থাকে না, এখানেও সেটা নেই। এখানে একটা কথা আমার বলে দেওয়া দরকার যে সংজ্ঞালেখ প্রশ্নে থাকলে সেখানে ছবি আঁকা চাইলেও আর না চাইলেও ছবি দেওয়া বাধ্যতামূলক। যেমন সমবিন্দু সরলরেখা কাকে বলে, প্রথমে তো ভাষায় আমি লিখবই যে সমবিন্দু সরলরেখা হলো 2 বা তার থেকে বেশি কতগুলো সরলরেখা যারা সবাই একটা কমন পয়েন্ট আছে, সেই পয়েন্টের মধ্যে দিয়ে তারা পাস করেছে। যেমন ABCD EF এই সরলরেখাগুলো সবাই ও বিন্দু দিয়ে পাস করেছে, তাই ABCD এবং EF হচ্ছে সমবিন্দু সরলরেখা। এরা প্রত্যেকে সমবিন্দু সরলরেখা। এবং এই ছবিটা এঁকে দেবো ভাষাটা লেখার পর, তার নিচে লিখব সমবিন্দু সরলরেখা। সমরেখ বিন্দু কাকে বলে? সমরেখ বিন্দু মানে 2 বা তার থেকে বেশি বিন্দু যারা একই সরলরেখার ওপর অবস্থিত। যেমন এই সরলরেখাটার ওপর ABC প্রত্যেকেই অবস্থিত, তাই AB আর C এরা হলো সমরেখ বিন্দু। তাহলে ওই কথাটা বলার পর আমরা এই ছবিটাকে এঁকে দেব। তারপরে আর কি কি ধরনের সংজ্ঞা আসতে পারে, 1-2 করে পাঠ করে না দিয়ে বলে দিতে পারে, যেমন রেখাংশ ও রশ্মির সংজ্ঞা লেখো। এখানেও 2.5 × 2 আছে। যদি গোটা 5ও থাকে তাহলে আমাকে ধরেই নিতে হবে দুটোর জন্য কিন্তু ইকুয়ালি মার্কস এর মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে, তার মানে এক একটার জন্য 2.5 নাম্বার করে আছে। এখানেও কিন্তু আমি রেখাংশ কাকে বলে লিখব, তারপরে ছবি আঁকবো, আবার রশ্মি কাকে বলে লিখব, ছবি আঁকবো। রেখাংশ হচ্ছে আমরা জানি সরল রেখার যে কোনো অংশ যার একটা ফাইনাইট লেন্থ আছে, অর্থাৎ তার দুটো প্রান্ত বিন্দু ফিক্সড, সেটাকে আমরা বলবো রেখাংশ। আমরা একটা ছবি এঁকে দেখিয়ে দিলাম যে AB হচ্ছে একটা রেখাংশ। আর রশ্মি হলো সরলরেখার একটা অংশ যার একটা দিক ফিক্সড আর একটা দিক ফিক্সড নয়, মানে একটা মাত্র প্রান্ত বিন্দু আছে, এই যে এটা প্রান্ত বিন্দু রয়েছে, কিন্তু এই দিকটা যত দূর খুশি বৃদ্ধি করা যায়, তাই এটা হলো একটা রশ্মি। তাহলে রেখাংশ রশ্মির সংজ্ঞা বললেও সংজ্ঞা লেখার সাথে সাথে আমরা ছবিগুলো ইন্ডিভিজুয়ালি সংজ্ঞার নিচে এঁকে দেব। এই গেল। 5 নম্বরের প্রশ্নকে অন্য আরেকভাবে আসতে পারে। এখানে তার একটা উদাহরণ নিয়েছি কোয়েশ্চেন নাম্বার 3-তে, যে আমি এই ছবিটাকে দিয়ে দেওয়া হয়েছে, কোয়েশ্চেন পেপারে ছবি দিয়ে দেওয়া হয়েছে, এই ছবি দেখে স্টাডি করে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। যেমন এই ছবি থেকে 2 জোড়া সমান্তরাল সরলরেখার নাম লিখতে হবে, তার জন্য নাম্বার আছে 2। তারপরে 1 জোড়া পরস্পর ছেদি সরলরেখার নাম লিখতে হবে, তার জন্য আছে 1। আর 2টো সরল রেখাংশের নাম লিখতে হবে, তার জন্য আবার আছে 2। তাহলে 2 + 1 + 2 হচ্ছে কি 5।
দেখা যাক এখানে যে কোনো, এখানে দেখতে পাচ্ছি আমরা সমান্তরাল সরলরেখা, কিন্তু তিনটে সরলরেখাই পরস্পর সমান্তরাল, কিন্তু দুই জোড়া সমান্তরাল সরলরেখা চেয়েছে, মানে আমি যে কোনো দুটো সমান্তরাল সরলরেখাকে বলবো। একটা আমি এখানে যেটা লিখেছি এ বি আর সিডি পরস্পর সমান্তরাল, আর লিখেছি সিডি আর ইএফ পরস্পর সমান্তরাল। দেখো এদের এইগুলো যেহেতু সরল রেখা এবং চেয়েছেও সরল রেখা, সেই সরল রেখার মাথায় কিন্তু সরল রেখার সাইন দিয়ে দিয়েছি। সরল রেখার সাইনটা হচ্ছে যে একটা বার দিয়ে তার দুদিকেই অ্যারো দিয়ে দেওয়া, যেমনভাবে আমরা সরল রেখা আঁকি সেইটা। আবার সিডি আর ইএফ, তোমরা যদি কেউ এ বি আর ইএফকে পরস্পর সমান্তরাল লিখতে চাও লিখবে, সেটাও কারেক্ট। একজোড়া পরস্পর ছেদি সরলরেখার নাম। পরস্পর ছেদি মানে যারা সরলরেখা সমান্তরাল সরলরেখা নয়, যারা পরস্পরকে কোনো না কোনো একটা হলেও বিন্দুতে গিয়ে কাট করেছে। যেমন আমি এখানে নিয়েছি পি কিউ আর এ বি, তোমরা পি কিউ সিডি নিতে পারো, পি কিউ ইএফ নিতে পারো, এই ইউভি রেখাটার সঙ্গে এগুলো নিতে পারো, যা খুশি, কিন্তু পি কিউ আর ইউভি হবে না, কারণ তারা এক্ষুনি কোনো জায়গায় কাট করেনি, কিন্তু তাদের বর্ধিত করলে তারা ঠিক একটা জায়গায় ছেদ করতো। তাহলে পি কিউ আর এ বি হচ্ছে পরস্পর ছেদি একটা সরলরেখার উদাহরণ আমি এখানে নিয়েছি। আচ্ছা, আর বলেছে দুটো সরল রেখাংশের নাম লেখো, মানে এমন দুটো সরল রেখা যাদের দুটো প্রান্ত বিন্দু ফিক্সড। এই যে আমি এখানে নিয়েছি জিএইচ আর কে এল নিয়েছি, আই জেটাও একটা আছে, এই সমস্তগুলো হচ্ছে সব ফিক্সড লেন্থের সরল রেখাংশ, তাই এইগুলো যে কোনো দুটোর নাম দিতে হবে। এইবারে 5 নম্বরের প্রশ্ন এইভাবে নানান ধরনের আসতে পারে। এই ছবিটা দেওয়া হয়েছে মানে যে এই ছবিটাই আসবে তার কোনো মানে নেই, এরকম এটা হচ্ছে কোয়েশ্চেনের প্যাটার্ন এবং তার অ্যান্সার তোমাদের এইভাবে লিখতে হবে। আচ্ছা, এইবারে চলে আসছি আমরা 2 নম্বরের কি প্রশ্ন আসতে পারে। 2 নম্বরের প্রশ্ন তোমাদের ছোট্ট ছোট্ট আঁকা দিতে পারে, যেমন এ বি আর সিডি, দেখো এদের মাথায় কিন্তু শুধু বার আছে, মানে এরা সরল রেখাংশ। এ বি আর সিডি দুইটি পরস্পর ছেদি সরল রেখাংশ আঁকো যারা পি বিন্দুতে ছেদ করেছে, মানে দুটো সরল রেখাংশ একটা বিন্দুতে ছেদ করছে, সেটা তোমাকে আঁকতে হবে, এবং সেই সরল রেখা দুটোর নাম কি হবে তোমাকে বলে দেওয়া হয়েছে, এবং যে পয়েন্টে গিয়ে ছেদ করছে সেই পয়েন্টের নামটাও তোমাকে বলে দেওয়া হয়েছে। ব্যাস, আমি তাহলে কি করব, দুটো সরল রেখাকে প্রথমে একটা বিন্দুতে ছেদ করিয়ে দেব, দিয়ে দেখবো একজনের নাম দিতে হবে এ বি, আমি এটার নাম এ বি দিলাম, তুমি এটার নাম এ বি দিলেও কারেক্ট। আর আরেকটার নাম হচ্ছে সিডি, আমি যেহেতু এটার নাম এ বি দিয়েছি তাই এটার নাম দিয়েছি সিডি, এবং দেখছি তারা পি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে, তাই তাদের এই ছেদ বিন্দু যেটা সেটার নাম দিয়ে দিয়েছি পি। ব্যাস, আঁকা হয়ে গেল। আবার 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, সরল রেখাংশ ও রশ্মির মধ্যে পার্থক্য কী? এখানে এই অঙ্কের পার্থক্যতে একটা পয়েন্ট অবশ্যই থাকবে, তাদের ছবি আঁকা, কিন্তু প্রথমে তার মেন যে পার্থক্যটা, মেন পয়েন্ট, সেটা কিন্তু একটু আলোচনা করে দিতে হবে। সরল রেখাংশ আর রশ্মির মধ্যে মেন পার্থক্য হচ্ছে প্রান্ত বিন্দু কোনটা ফিক্সড আর কোনটা ফিক্সড নয়। দুটোই তো সরল রেখার অংশ, কিন্তু সরল রেখাংশ মানে তার দুটো প্রান্ত বিন্দুই হচ্ছে ফিক্সড, কিন্তু রশ্মির ক্ষেত্রে একটা প্রান্ত বিন্দু ফিক্সড আর একটা ফিক্সড নয়, মানে একদিকে এন্ড আছে, ওর দুদিকেই এন্ড আছে। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তার ডায়াগ্রাম। আবার আসতে পারে চিত্র অঙ্কনের জন্য, সমান্তরাল সরলরেখার চিত্র অঙ্কন করো। 2 মার্কস আছে বলে আমি এক জোড়া সমান্তরাল সরলরেখা নিয়েছি, তুমি এখানে 3-4টে দেখালেও কোনো অসুবিধে নেই, কিন্তু সমান্তরাল সরলরেখা এঁকে তাকে প্রপারলি নাম দিতে হবে, এবং এরা যে পরস্পর সমান্তরাল বা তুমি যে সমান্তরাল করে এদের দুজনকে এঁকেছো সেই কথাটা ম্যাথামেটিক্যালি প্রকাশ করে দিতে হবে। অর্থাৎ আমি দুটো সরলরেখা এঁকেছি যারা সমান্তরাল এবং তাদের নাম দেওয়া হয়েছে পি কিউ এবং আর এস। এই পি কিউ আর আর এসটাকে কোয়েশ্চেন অনুযায়ী আমি যে সমান্তরাল করে এঁকেছি সেটা আমি এখানে লিখে দিয়েছি, পি কিউ সরলরেখা সমান্তরাল আর এস সরলরেখা। নিশ্চয়ই তোমরা জানো এটা সমান্তরাল সরলরেখার সাইন, দুটো লম্বা প্যারালাল সমান্তরাল সরলরেখা যদি আমরা এঁকে দিই তাহলে এটাই হচ্ছে সমান্তরাল সরলরেখার চিহ্ন, এটা কিন্তু দেখিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে আবার একটা পার্থক্য 2 মার্কসের, বিন্দু আর রেখার মধ্যে পার্থক্য কি? দুটোই জ্যামিতিক চিত্র, কিন্তু দুটোর মধ্যে মেন তফাৎ কি? ওদের মাত্রা।
বিন্দুর কিন্তু কোনো মাত্রা নেই, তার শুধু অবস্থান আছে, আর রেখার মাত্রা আছে, একটা মাত্রা আছে। তাহলে বিন্দুর কোনো মাত্রা নেই, রেখার একটা মাত্রা আছে। আর সেকেন্ড পয়েন্ট অবশ্যই হবে তাদের ছবি। তারপরে দেখা যাচ্ছে আবার একটা ছবি দিয়ে সেখান থেকে স্টাডি করে কোয়েশ্চেন। ওপরের ছবিটিতে একটা ছবি এঁকে দেওয়া আছে, যে কোনো দুটি সরল রেখাংশের নাম ও স্কেল দিয়ে মেপে তাদের দৈর্ঘ্য লেখো। দেখো এখানে কতগুলো জায়গায় পয়েন্ট মার্ক করে দেওয়া হয়েছে, PQRS বলেছে যে কোনো দুটো সরল রেখাংশ, সেটা PQ হতে পারে, QR হতে পারে, QS হতে পারে, PR হতে পারে, যে কোনো দুটো সরল রেখাংশ, তাদের তুমি কোন পার্টিকুলার সরল রেখাংশর কথাটা বলছো সেটাকে তোমাকে বলতে হবে, এবং স্কেল পেতে তার দৈর্ঘ্যটা কত সেটা তোমাকে বার করতে হবে। আমি এখানে কি করেছি, সবকটা মেপে দিয়েছি, কিন্তু তোমরা সবকটা মেপে দেবে না, তোমরা যে কোনো যটা বলা হয়েছে ততগুলোই কিন্তু দেবেই। আমি যেমন প্রত্যেকটা খণ্ডকে মেপে দিয়েছি, দেখা গেছে PQ, QR, RS এগুলো প্রত্যেকের দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকে হচ্ছে 2 সেন্টিমিটার করে। PR মেপেছি, QS মেপেছি 4 সেন্টিমিটার হয়েছে, আর পুরো PS মেপেছি 6 সেন্টিমিটার হয়েছে। তাহলে এতগুলো সরল রেখার আমি সরল রেখাংশ পেয়েছি, তোমাদের তার মধ্যে থেকে যে কোনো দুটো সরল রেখাংশের নাম এবং তার পরিমাপ চাওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে একটা প্রশ্ন আছে, AB রশ্মি আর BA রশ্মি কি একই রশ্মি? যুক্তি দিয়ে বলো। দেখো AB মানে কিন্তু এই যে মাথায় সাইনটা দেওয়া রয়েছে, যে বাঁদিকে আছে সে ফিক্সড আর B এর দিকটা উন্মুক্ত, আর BA মানে বিটা ফিক্সড, এর দিকটা উন্মুক্ত, তাহলে নিশ্চয়ই এরা আলাদা রশ্মি, কারণ AB হচ্ছে A ফিক্সড, B উন্মুক্ত, BA হচ্ছে B ফিক্সড, A উন্মুক্ত, তাই এরা মোটেই একই রশ্মি নয়, এরা হচ্ছে আলাদা রশ্মি। আরও প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্নগুলো গেল। এইবারে তোমাদের 2 নম্বরের পর যেগুলো আসে 1 নম্বরের ছোট কোয়েশ্চেন। 1 নম্বরের ছোট কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে তোমাদের শূন্যস্থান আসতে পারে, ছোট্ট ছোট্ট ছবি আঁকতে দিতে পারে, আর অতি সংক্ষিপ্ত উত্তর চাইতে পারে, মানে একটা ওয়ার্ডে নয়, একটা সেন্টেন্সে জাস্ট শুধুমাত্র একটা উত্তর চাইতে পারে। তো সেই শূন্যস্থান, ছোট ছোট চিত্র অঙ্কন এবং সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে আমি এই পেজটা তৈরি করেছি। এই পেজে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক হচ্ছে কিন্তু 1 মার্ক করে, এবং তোমাদের কি করতে হবে, এতক্ষণ তো আমি এতক্ষণ যেগুলো 5 মার্কসের বা 2 মার্কসের এগুলোকে তো আমি আলোচনা করে দিলাম, এই পেজটা তোমাদের করতে হবে, সলভ করতে হবে। তোমরা ওপরে রেখা, রেখাংশ, বিন্দু সম্পর্কে ধারণা, যে চ্যাপ্টারটা যেটা নাম সেটাকে দেবে, দিয়ে তার তলায় কি করবে, এই কোয়েশ্চেনগুলো লিখবে, অ্যান্সার লিখবে। কোয়েশ্চেনগুলো বলে দিচ্ছি, নোট করে নাও। প্রথম প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, প্রত্যেকটা শূন্যস্থানের মার্ক হচ্ছে 1। ফার্স্ট কোয়েশ্চেন, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা অঙ্কন করা যায়। নাম্বার 2, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে ড্যাশ সরলরেখা অঙ্কন করা যায়। নাম্বারটা লিখবে, কটা করে সরলরেখা অঙ্কন করা যায়। 3 নম্বর, একটি সরল রেখাংশের ড্যাশটি প্রান্তবিন্দু থাকে। 4 নম্বর, সমরেখ বিন্দুরা একই ড্যাশতে অবস্থান করে। 5 নম্বর, একটি বিন্দুর কেবলমাত্র ড্যাশ আছে। তোমরা এগুলো কি করবে, এই ডাইরেক্ট লিখে শূন্যস্থানের ওপরেই অ্যান্সারটা লিখবে, কিন্তু শূন্যস্থানে যেমন আমরা লিখি অ্যান্সারের নিচে ওই আন্ডারলাইন করে শূন্যস্থানটা সেটা যেন থাকে। এখানে আলাদা করে প্রথমে কোয়েশ্চেন তারপর অ্যান্সার লিখতে হবে না, এর মধ্যেই অ্যান্সারগুলোকে বসিয়ে দেবে। তারপরে চিত্র অঙ্কন করো, প্রত্যেকটা চিত্রের মার্কস হচ্ছে 1, তার মানে ছোট্ট ছোট্ট চিত্র। এখানে কিন্তু কোয়েশ্চেন লিখবে, তার তলায় আঁকবে, আবার কোয়েশ্চেন লিখবে, আবার আঁকবে, এইভাবে চলবে। প্রথমে হলো একটা ছবি আঁকতে হবে, যে পি হলো AB সরলরেখার ওপর অবস্থিত একটি বিন্দু, এটা তোমাকে আঁকতে হবে। তারপরে MN হলো একটি রশ্মি, দেখো ABর মাথায় সরলরেখার চিহ্ন আর MN-এর মাথায় রশ্মির চিহ্ন। তারপর GH, এটা সরল রেখাংশ, GH হলো 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ। তারপরে X, Y এবং Z
এই তিনটি বিন্দু দিয়ে একটি সরল রেখাংশ, মানে একটা সরল রেখাংশ আঁকতে হবে, তার ওপর এক্স আর ওয়াই আর জেড তিনটে বিন্দু থাকবে এবং অবশ্যই এক্স আর জেড দুদিকে থাকবে, মাঝখানে থাকবে ওয়াই, তার মানে এক্স ওয়াই জেড এই তিনটে বিন্দু দিয়ে একটা সরল রেখাংশ আঁকতে হবে, এইগুলো আঁকতে হবে। এরপরে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর, যার প্রত্যেকটার মার্কস হচ্ছে 1। প্রথম প্রশ্ন, একটি সরল রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি? নাম্বার 2, একটি ত্রিভুজে, এই যে একটা ত্রিভুজ, একটি ত্রিভুজে কয়টি ছেদ বিন্দু থাকে? নাম্বার 3, একই সমতলে অবস্থিত তিনটি অসমাপতিত সরল রেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করে? নাম্বার 4, বিন্দু কাকে বলে? নাম্বার 5, একটি কাগজকে ভাঁজ করলে ভাঁজের জায়গায় কি তৈরি হয়, মানে কোন জ্যামিতিক চিত্র তৈরি হয়? নাম্বার 6, সমবিন্দু সরল রেখারা পরস্পর কটি বিন্দুতে মিলিত হয়? তাহলে এই পেজটা তোমরা নিজেরা তৈরি করছো। এই গেল রেখা রেখাংশ। এরপরে আরও একটা আমি চ্যাপ্টার নিয়েছি, সুষম ঘনবস্তুর চ্যাপ্টার। এটা সম্বন্ধেও কিন্তু তোমাদের আগে পড়ানো হয়ে গেছে। এই সুষম ঘনবস্তু চ্যাপ্টারটা থেকেও আজকের আমরা রিভিশন করব, এবং অবশ্যই এটাও একটা, যেহেতু জ্যামিতির চ্যাপ্টার জ্যামিতির চ্যাপ্টার, এরও কিন্তু মার্ক ডিভিশনটা সেম থাকে, মানে 5 নাম্বারটা গোটা আসে না, তাকে পার্ট ভাগ করা থাকে, আর আসে 2 নাম্বারের কোয়েশ্চেন আর 1 নাম্বারের কোয়েশ্চেন। প্রথমে আমরা দেখব 5 নাম্বারের কী কী কোয়েশ্চেন আসতে পারে। যেমন নিম্নলিখিত ঘনবস্তুগুলির চিত্র অঙ্কন করো। প্রিজম আর পিরামিড, দুটো আড়াই আড়াই করে 5। প্রিজম আঁকবো, পিরামিড আঁকবো, অবশ্যই প্রিজমের তলায় প্রিজম কথাটা লিখব, পিরামিডের তলায় পিরামিড কথাটা লিখব, না হলে কিন্তু বুঝতে পারবো না, যতই নাম্বারিং করি আর যাই করি, কোনটা কি আঁকছো তুমি ভুল আঁকছো কিনা, যে প্রিজম বলে পিরামিড এঁকে ফেললে কিনা আর পিরামিড বলে প্রিজম এঁকে ফেললে কিনা সেটা কিন্তু ধরা যাবে না, তাই নম্বরও দেওয়া যাবে না। তাই যেটা আঁকছো তার নিচে কিন্তু কি আঁকছো সেটা লিখে দিতে হবে। আচ্ছা, এটা শুধু আঁকতে দিয়েছে। তারপরে সংজ্ঞা লেখো, গোলক আয়ত ঘনক। তাহলে সংজ্ঞা লেখো মানেও কিন্তু ভাষাটা লিখে, কাকে বলে লিখে তার তলায় আঁকতে হবে। আমি আগেই বললাম, সংজ্ঞা লেখো গোলক আর আয়ত ঘনক। গোলক কি? গোলক হচ্ছে একটি মাত্র বক্রতল দ্বারা সীমাবদ্ধ জ্যামিতিক ক্ষেত্র, আর আয়ত ঘনক হচ্ছে 6টা আয়তক্ষেত্রাকার সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু। গোলক জ্যামিতিক ক্ষেত্র নয়, গোলকটা হচ্ছে ঘনবস্তু, আর আয়ত ঘনক হচ্ছে 6টা আয়তক্ষেত্রাকার সমতল দ্বারা সীমাবদ্ধ একটা ঘনবস্তু। আর জ্যামিতিক ক্ষেত্র হলে সেটা হয়ে যেত বৃত্ত, গোলক হচ্ছে ঘনবস্তু। এবারে এই যে আমি লিখলাম একটি মাত্র বক্রতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু হচ্ছে গোলক, তার নিচে কিন্তু সঙ্গে সঙ্গে গোলকের ছবিটা এঁকে দিলাম। আবার 6টা আয়তক্ষেত্রাকার সমতল দ্বারা সীমাবদ্ধ ঘনবস্তু হচ্ছে আয়তঘনক, তার নিচে সঙ্গে সঙ্গে আয়তঘনকের ছবিটা এঁকে দিলাম উইথ নাম। ঠিক আছে, এইবারে একটা কথা বলার আছে, যে আমি এখানে সংজ্ঞাতে গোলক আর আয়তঘনক লিখেছি, একই মার্কস, আবার আঁকাতে প্রিজম আর পিরামিড নিয়েছি, মানে এগুলোর শুধু আঁকাই আসবে আর এগুলোর শুধু সংজ্ঞা আসবে তা কিন্তু না, আমি দুটো প্যাটার্ন আলোচনা করেছি। আচ্ছা, তারপরে কি আসতে পারে? এ তো গেল 2.5 + 2.5, আরও কিন্তু 5টাকে আমি ভাঙতে পারি। সেটা হলো নিম্নলিখিত ঘনবস্তুগুলোর তল সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলি করে আছে? শঙ্কু আর চতুস্তল, তার মানে শঙ্কুর তল সংখ্যা, শঙ্কুর শীর্ষবিন্দু 2 মার্কস, চতুস্তলকের তল সংখ্যা, চতুস্তলকের শীর্ষবিন্দু 2 মার্কস, আর একটি ঘনকাকার প্রিজমের উদাহরণ দাও 1 মার্কস। ঠিক আছে, এবারে আমি এখানে একটু হিন্টস দিয়ে দিয়েছি। শঙ্কুরও তো এরকম দেখতে হয়, তাহলে শঙ্কুর কটা তল আছে? এই একটা তল আর এই একটা তল, যদি সেটা নিরেট শঙ্কু হয়, আর যদি ফাঁপা শঙ্কু হয় তাহলে শুধুমাত্র এই একটা তল। আর চতুস্তলক নাম শুনেই বুঝতে পারছি 4টে তল, তবু দেখে নিই, এই নিচের একটা তল, এদিকের একটা তল, এদিকের একটা তল, আর এই সামনের এই সারফেসটা, 4টে তল। শীর্ষবিন্দু, শঙ্কুতে একটাই শীর্ষবিন্দু, চতুস্তলকে দেখে নাও আঁকা থেকে কতগুলো শীর্ষবিন্দু আছে। ঠিক আছে, আর ঘনকাকার প্রিজম কথাটার মানে হচ্ছে একটা প্রিজম যার বেসটা বা ভূমিটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে বেস যদি বর্গক্ষেত্র হয়,
তাহলে সেই প্রিজমটা হয়ে যাবে একটা ঘনক। তাহলে একটি ঘনকাকার প্রিজমের উদাহরণ দাও, কথাটার মানে হচ্ছে একটা ঘনকের উদাহরণ দাও। তোমাকে কিন্তু লিখতে হবে কথাটা, যে একটি ঘনকাকার প্রিজম বা একটি ঘনক, তার উদাহরণ হচ্ছে যা খুশি, লুডোর ছক্কা একটা ঘনক। আরও যদি তোমাদের কিছু লেখার থাকে সেটা লিখবে। আমি লুডোর ছক্কা বলেছি মানেই লুডোর ছক্কাটা একমাত্র ঘনকের উদাহরণ কিন্তু নয়। এইবারে আসছে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো। একটি চোঙের কয়টি তল ও কি কি? দেখো, আমরা পড়াশুনো করব, আমরা মুখস্থ করব, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার মতে যখনই আমরা একটা কোনো জ্যামিতিক চিত্র বা কোনো ঘনবস্তু সম্বন্ধে তার কতগুলো কি আছে এই সমস্ত যখনই আমরা জিজ্ঞেস করব বা যখনই আমরা লিখতে যাব, আমার মনে হয় রাফেও দরকার নেই। যেখানে তুমি কোয়েশ্চেনের আনসারটা লিখছো সেখানে আগে ছোট্ট করে জিনিসটা এঁকে নিই, তাহলে দেখে দেখে অ্যান্সারটা দিতে তো আমার আরও সুবিধা হবে। একটা চোঙের কয়টি তল? দেখতেই পাচ্ছি চোঙের একটা তল, দুটো তল, তিনটে তল। তার মধ্যে ও কি কি? কি কি হচ্ছে? সমতল দুটো আর বক্রতল একটা। ঠিক আছে, এটা 2 মার্কসের কোয়েশ্চেন। তারপরে আরেকটা 2 মার্কসের কোয়েশ্চেন আছে, ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট একটি প্রিজম অঙ্কন করো। আচ্ছা, প্রিজম তো অনেক রকমের ভূমি বিশিষ্ট হয়। আমরা যেটা আগের পেজে প্রিজমের উদাহরণ দিলাম, যেটা প্রিজমের ছবি আঁকলাম, সেটা ছিল ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট। তারপরে এক্ষুনি আগের কোয়েশ্চেনেই যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে বর্গাকার বর্গক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট, যেটা ঘন। এইবারে বলেছে ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট। ষড়ভুজ মানে যে জ্যামিতিক ক্ষেত্রের 6টা বাহু আছে, মানে ধার আছে, 6টা ধার আছে, সেটা হচ্ছে ষড়ভুজ। তাহলে তোমাকে একটা এমন প্রিজম আঁকতে বলেছে যে প্রিজমের ভূমিটা হচ্ছে একটা ষড়ভুজ। এবারে কি করে সেটাকে আঁকবো দেখো। এইটা ভূমিটা ষড়ভুজ মানে কিন্তু ওপরের এটাও ষড়ভুজ, কারণ উল্টে রাখলে তো এইটা ভূমি, এটা হচ্ছে ষড়ভুজ। তাহলে দুটো আমি আইডেন্টিক্যাল ষড়ভুজ এঁকে নিয়ে একদম যেগুলো করেসপন্ডিং যে পয়েন্টগুলো আছে, যে সমান সমান ওপর নিচ যে পয়েন্টগুলো আছে, সেগুলোকে যদি আমি কানেক্ট করে দিই, এগুলো তো পেছনের লাইন, তাই এগুলোকে আমি কাটা কাটা লাইন দিয়ে দেখিয়েছি। যদি এগুলোকে আমি কানেক্ট করে দিই তাহলেই হয়ে যাবে এটা একটা ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজম, এবং এর নিচে আমি অবশ্যই লিখব ষড়ভুজাকার ভূমি বিশিষ্ট প্রিজম। এই আঁকাটাকে প্র্যাকটিস করবে। পঞ্চভুজাকার প্রিজমও হয়, সেটাও আঁকবে। যেমন প্রিজমের যতগুলো হয়, ত্রিভুজাকার, চতুর্ভুজাকারের মধ্যে আবার আমি আগেরটাই বললাম ঘনক আকৃতি, তারপরে ষড়ভুজাকার, এগুলো নিজেরা আঁকা প্র্যাকটিস করবে। এইটা আঁকিয়েছি মানে এটাই একমাত্র প্রশ্ন নয়। নেক্সট কোয়েশ্চেন, একটা পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা কয়টি? পিরামিড, যখন ফার্স্ট কোয়েশ্চেনে যে পিরামিডের চিত্র অঙ্কন করো, সেটা হচ্ছে আমরা চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট নিয়েছিলাম। এখানে পিরামিডের ভূমিটাকে পঞ্চভুজ হিসেবে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে নিজেরা যেমনভাবে আমি প্রিজমের ক্ষেত্রে ষড়ভুজাকার প্রিজম এঁকেছি, তাহলে পিরামিডের ক্ষেত্রেও পঞ্চভুজ ভূমি তৈরি করে একটা পিরামিড নিজেরা আঁকবে। আঁকার পর মিলিয়ে দেখবে যে তাতে তল 7টাই আছে কি না, এবং তার শীর্ষবিন্দুও 7টাই আছে কি না। আমি এঁকেছি, আমি এঁকে মিলিয়ে তোমাদের অ্যান্সারটা দিয়েছি। তোমরা দেখবে যে তোমাদের আঁকার সাথে আমার উত্তরটা মিলছে কি না। এটা 2 মার্কস। আবার 2 মার্কসের আরও একটা প্রশ্ন আসতে পারে, শুধু একটা করে উদাহরণ দিতে বলেছে। শঙ্কুর একটা উদাহরণ, চোঙের একটা উদাহরণ। আমি শঙ্কুর উদাহরণ পেয়েছি একটা বার্থডে ক্যাপ, তোমরা আইসক্রিমের কোন পেতে পারো, আরও অনেক রকম পেতে পারো। চোঙের উদাহরণ আমি পেয়েছি পাইপ, তোমরা গ্লাস পেতে পারো, আরও অনেক কিছুই পেতে পারো। 2 নম্বর আছে, দুটো জিনিস আছে, একটা একটা করে এক্সাম্পল দিলেই যথেষ্ট। আবার 2 নাম্বারগুলোকে আমরা গোটা না দিয়ে পার্টে ভেঙেও দিতে পারি। যেমন 4টে জিনিস এখানে দিয়েছি, এদের জ্যামিতিক আকার জানতে চাওয়া হয়েছে। নিম্নলিখিত ঘনবস্তুগুলোর জ্যামিতিক আকার কী? প্রত্যেকটার জন্য 1/2 মার্কস, তাহলে 1/2 × 4 হচ্ছে 2। যেমন ইট হচ্ছে আমরা জানি আয়তঘনকের মতো।
রোলার হচ্ছে চোঙের মতো, পেন্সিলের মুখ মানে লেড অঞ্চলটা, পেন্সিলের মুখ হচ্ছে শঙ্কু আকৃতি বিশিষ্ট এবং ফুটবল হচ্ছে গোলক আকৃতি বিশিষ্ট। তাহলে এইগুলো গেল 5 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্ন তোমাদের কিভাবে আসতে পারে। এইবারে আবার আমাদের শর্ট কোয়েশ্চেন, 1 নাম্বারের প্রশ্ন যেগুলো আসে সে 1 নাম্বারের প্রশ্ন আবার এখানেও তাই, শূন্যস্থান আর সংক্ষিপ্ত উত্তর দিয়ে এটাকে 1 নম্বরের পেজটাকে বানানো হয়েছে। প্রত্যেকটা শূন্যস্থানের মার্ক হচ্ছে 1 এবং প্রত্যেকটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মার্কস হচ্ছে 1। তোমরা এখানেও কি করবে, আগের চ্যাপ্টারটা রেখা রেখাংশ বিন্দু হেডিং দিয়ে সবকটা লেখা হয়ে গেল। এইবারে তোমরা ঘনবস্তু সম্বন্ধে ধারণা, যে চ্যাপ্টারের নাম সেই চ্যাপ্টারের নামটা হেডিং দিলে, দিয়ে তারপরে এই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো লিখতে শুরু করলে, কোয়েশ্চেন আনসার। এবং শূন্যস্থানে তোমরা আলাদা করে কোয়েশ্চেন লিখে অ্যান্সার লিখতে হবে না, শূন্যস্থানের ওপরেই ঠিক সঠিক ওয়ার্ডটা বসিয়ে দিলেই চলবে। কিন্তু সংক্ষিপ্ত উত্তর যেখানে দিচ্ছ সেখানে কিন্তু কোয়েশ্চেন নাম্বার লিখে কোয়েশ্চেন লিখবে, তার তলায় আনসার লিখবে, আবার নেক্সট কোয়েশ্চেন লিখবে। এইভাবে তোমরা এটাকে সাজাবে। চলো কোয়েশ্চেনগুলো লিখে নাও। প্রথম শূন্যস্থান হলো ঘনবস্তুর ড্যাশটি মাত্রা আছে। তারপরে আয়ত ঘনকের শীর্ষবিন্দু ড্যাশটি। নিরেট বেলনের, বেলন মানে হচ্ছে চোঙ, নিরেট বেলনের 2টি ড্যাশ তল আছে। নিরেট বেলন মানে কি, তার পুরোপুরি সবকটা মানে ওপর নিচটাও তার সলিড, ধারটা তো সলিড হবেই, পুরোপুরি মানে কোনো ফাঁপা নয়, পাইপ যেমন ফাঁপা সেরকম ব্যাপার নয়। তারপর লুডোর ছক্কার আকৃতি ড্যাশ। 3টি তল দ্বারা সীমাবদ্ধ বস্তু হলো ড্যাশ। 3টি তল দ্বারা সীমাবদ্ধ বস্তু হলো ড্যাশ। কলার মোচার অগ্রভাগ ড্যাশ আকৃতি বিশিষ্ট। পিরামিডের ড্যাশটি মাত্র সাধারণ শীর্ষবিন্দু থাকে। সাধারণ শীর্ষবিন্দু কথাটার মানে হচ্ছে প্রত্যেকটা তলের জন্য ওটা একটা করে কাউন্ট হচ্ছে শীর্ষবিন্দু বলে। তুমি যদি একটা পার্টিকুলার তলে দেখো যে এই তলটার কটা শীর্ষবিন্দু আছে, শুধুমাত্র এই তলটার, তাহলে প্রত্যেকটা তলকে তুমি যখন কনসিডার করছো, প্রত্যেকটা তলের শীর্ষবিন্দু যখন তুমি গুনছো আলাদা আলাদা করে, ওই একটা পার্টিকুলার বা দুটো পার্টিকুলার যতই হোক না কেন ওই বিন্দুগুলো কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে কমন। সাধারণ মানে হচ্ছে কমন। তাহলে পিরামিডের ড্যাশটি মাত্র সাধারণ শীর্ষবিন্দু থাকে। নেক্সট, ড্যাশ হলো গোলকাকার ঘনবস্তু, মানে একটা উদাহরণ দিতে হবে। তারপর প্রিজম আকৃতির ঘনবস্তুর উদাহরণ হলো ড্যাশ। নেক্সট, ড্যাশকে সমকোণী চৌপলও বলা হয়, মানে কোন ঘনবস্তু, যেটা এতক্ষণ আমরা আলোচনা করেছি তার আরেকটা নাম হচ্ছে সমকোণী চৌপল, সেটা তোমাকে এখানে লিখতে হবে। এইবারে এগুলো গেল শূন্যস্থান। এবারে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 1। প্রথম প্রশ্ন, ঘনকের কয়টি শীর্ষবিন্দু থাকে? নেক্সট, একটি সমতল ও একটি বক্রতল বিশিষ্ট একটি ঘনবস্তুর ছবি আঁকো। মানে এমন একটা ঘনবস্তুর তোমায় ছবি আঁকতে হবে এবং সেই ঘনবস্তুটা কী ধরনের ঘনবস্তু সেটা তার নিচে লিখতে হবে, কিন্তু সেই ঘনবস্তুতে একটা সমতল থাকবে আর একটা বক্রতল থাকবে। নেক্সট কোয়েশ্চেন, আয়ত ঘনকের ধার সংখ্যা কটি? ধার মানে কতগুলো লাইন আছে এক একটা তলে, কতগুলো ধার আছে। ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডকে কি বলে? ওই যে বললাম পিরামিড আর প্রিজমের অনেক রকমের ভূমি হতে পারে, তো যে পিরামিডের ভূমিটা ত্রিভুজাকৃতি বিশিষ্ট সেই পিরামিডটার সেই ঘনবস্তুটার একটা আলাদা নাম আছে। ঠিক যেমন ওই বর্গক্ষেত্রাকার ভূমি বিশিষ্ট প্রিজমের নাম হচ্ছে ঘনক, সেই রকম ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিড তার একটা নাম আছে, সেই নামটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে সেটা কে। আচ্ছা, আর লাস্ট কোয়েশ্চেন,
পিরামিড আকৃতির ঘনবস্তুর উদাহরণ দাও। যখন আমরা শুধু পিরামিড বলবো তখন কিন্তু ধরে নিতে হবে তার ভূমিটা হচ্ছে চতুর্ভুজাকার। যখন শুধু প্রিজম বলবো ধরে নিতে হবে তার ভূমিটা হচ্ছে ত্রিভুজাকার। এছাড়া যদি অন্য রকম কিছু বলা হয় তাহলে তার ভূমিটা কেমন সেটা মেনশন করে দেওয়া হবে। তাহলে এই গেল ঘনবস্তুর কোয়েশ্চেনগুলো। এগুলোও তোমাদের নিজেদের পড়াশুনো করে তারপরে এগুলোকে সলভ করতে হবে। তাহলে দুটো চ্যাপ্টারের এই যে রিভিশন কোয়েশ্চেনগুলো নিজেরা সলভ করবে, পড়াশুনো করবে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।